ওস্তাদ, জিনিসটা পেয়ে গেছি। এই নাও। কোত্থেকে পেলি? ওই শহরের প্রান্তে যে হোটেলটি আছে না, যেখানে সব আশেপাশে কাম হয়, ওখানেই হাত চালান হইতাছিল। সুযোগ বুঝে কোপ ফেলে দিছি। যারা নিয়ে যাচ্ছিল তাদের কি করলি? সে কথা থাক, আমার পয়সাটা দাও, আমি যাই। এই তাদের কি করলি বল। সে কথা থাক না রে বাবা, আমার পয়সাটা দাও, আমি যাই। মেরে টেরে দিসনি তো? আরে বাবু, আমারে পয়সাটা দাও, আমি যাই, আমার অনেক কাজ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই নে, তোর তোর ভাগ। ইয়ে, এত কম দিলে কি করে হইব? আর একটু বেশি দাও। এ তো শুনি নাকি কিছু খেলা টেলার জিনিস। তোমরা কত খেলবা, আমরা এইটুকু পায়ে সন্তুষ্ট হইব? আচ্ছা নে, আরো 10,000 রাখ। এবার যা, আর যেন তোকে না দেখি এখানে। কিছু একটা হাত বদল হলো। একটা বাক্স একজনের হাত থেকে আরেকজনের হাতে এলো। যার হাতে এলো সে স্যুট বুট পরা ভদ্রলোক, চুল নিপাট করে আঁচড়ানো, ফর্সা চেহারা, লম্বায় 5 ফিট 8 ইঞ্চি, দোহারা গড়ন। সে বাক্সটা নিয়ে একটি গাড়ির দিকে এসে গাড়িতে উঠে গাড়ি চালিয়ে দিল। গাড়িটা যা হয় আর কি, ধোয়া তুলে অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। যে বাক্সটা না নিয়ে এসছিল এবং যে বাক্সটা ওই বাবুকে দিয়ে দিল, তার আজকে আয়টা মন্দ হয়নি। সে ধীরে ধীরে আনন্দের সাথে দুলকি চালে সে ছুটল তার প্রিয় ভাটিখানার দিকে। আজকে রাতটা মন্দ যাবে না। যেমন মাল টানা যাবে, সেরকম নাচ দেখা যাবে, তারপর আনন্দ করা যাবে। ভাবতে ভাবতে সেই ছায়ামূর্তিটা সেও অন্ধকারে মিলিয়ে গেল। এর কিছুক্ষণ বাদে দূর থেকে একটা জিপ গাড়ির আলো দেখা গেল। জিপ গাড়িটা এসে থামলো ঠিক সেই জায়গায় যেখানে বাক্স বদলটা হয়। জিপ গাড়ি থেকে বেরোলো ইন্সপেক্টর রয় আর তার সর্বক্ষণের সঙ্গী হাবিলদার দত্ত। দত্ত, তুমি যে বলছিলে এখানেই কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে, কই এ তো অন্ধকার। এই জায়গাটা তো সন্ধ্যের পর কেউ আসেই না। তাই তো স্যার, আমি বলছিলাম এখানে কিছু একটা হওয়ার চান্স আছে। আমি আমার খবরির থেকে খবর পেলাম, কিন্তু কিছু তো সেরকম বুঝছি না। স্যার, একটুখানি একটুখানি দেখেন না আপনার চোখ দিয়ে, আপনার চোখে যা দেখা যায় আমাদের মতো সাধারণ হাবিলদার তো সেটা দেখতে পাবে না। আপনি একটু দেখুন না স্যার। বাজে বকিস না দত্ত। আচ্ছা ঠিক আছে, দেখছি দাঁড়া। বলে ইন্সপেক্টর রয় তার পকেট থেকে 6 ব্যাটারির একটি টর্চ বার করে এবং সেই টর্চের আলো দিয়ে খুব ভালো করে মাটি দেখতে থাকে। গাছপালার দিকে টর্চের আলো ফেলে, মাটির মধ্যে আলো ফেলে। উনি, ইন্সপেক্টর রয়, ছিলেন এখন যদিও ওসি, আবার এই ওসিও উনি হয়েছেন 6 বছর আগে। যদিও 10 বছর ধরে উনি কিন্তু পুলিশের চাকরি করেন। এই কথা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। আজকে আর এই কথা নিয়ে বেশি একটা কথা বলবো না। উনি খুব মনোযোগ সহকারে টর্চের আলোতে চারিদিক পরীক্ষা করতে থাকলেন। পরীক্ষা করতে করতে হঠাৎ উনি দেখলেন একটা জায়গায় 2 জোড়া পায়ের ছাপ।
এবং তার কিছুটা অদূরে একটি গাড়ির চাকার দাগ। যদিও গাড়ির চাকার দাগটা একটু অস্পষ্ট, শুধু বাঁদিকের চাকার দাগটা দেখা যাচ্ছে। ডান দিকের চাকাটা বোধহয় রাস্তার উপরে ছিল, এর জন্য দেখা যাচ্ছে না সেভাবে। এছাড়াও অন্ধকারাচ্ছন্ন, সুতরাং তেমনভাবে ঠাউর করা যায় না। কিন্তু এই দুই জোড়া পায়ের ছাপ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এক জোড়া পায়ে কোনো জুতো নেই, খালি পা। আরেক জোড়া পায়ে জুতো ছিল, মনে হয় সেটা পাম্প শু। যে ছাপটা দেখা যাচ্ছে সেটা পরীক্ষা করে বোঝা যাচ্ছে যে সেটা একটা পাম্প শু। আর এই পাম্প শুটাই এই ওসি রয় বা ইন্সপেক্টর রয় যাই বলেন, উনি একটু ভালো করে পরীক্ষা করে দেখলেন যে এই পাম্প শুটা চলে গেছে রাস্তার দিকে, যেখানে চাকার দাগটা আছে। আর খালি পাটা চলে গেছে তার ঠিক উল্টো দিকে, জঙ্গলের মধ্যে। এখন এর মানে এই নয় যে এই দুই জোড়া পা মিলে বা কিছু একটা হাত বদল করেছে, সেটা কিন্তু বোঝা সম্ভব না। যদিও আমরা জানি এখানে একটা বাক্স বদল হয়েছে, কিন্তু রয়ের পক্ষে এইটা আন্দাজ করা একটু কঠিন। কারণ দুজোড়া পা, তারা যা কিছু করতে পারে। যদিও জায়গাটা একটু শহরের থেকে দূরে, অন্ধকার থাকে দিনের বেলাতেই, জঙ্গলে ভরা, বড় বড় গাছে ভরা। রাস্তাটা চলে গেছে শিলিগুড়ির দিকে, আর জঙ্গলটা চলে গেছে, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা চলে গেছে জলদাপাড়া, মানে ডুয়ার্সের দিকে। এমন একটা জায়গার কথা আমরা বলছি। হ্যাঁ, এটাও ঠিক, এই জায়গাতে বেশি একটা ট্যুরিস্ট বা বেশি একটা সাধারণ মানুষের যাতায়াত নেই। হ্যাঁ, সকালবেলা দুপুরবেলাতে হয়তো ছেলেছোকরার দল এখানে আসে, কিন্তু রাত হলে বড় একটা কেউ এদিকে আসে না। কেন আসে না এটা জানি না, কিন্তু আসে না। যারা আসে তারা একটু মানে গড়বড়ি জিনিস, তারা দু নম্বরই জিনিস করার জন্যই আসে। তো সুতরাং যখনই দুই জোড়া পায়খানা দেখা যাচ্ছে, তারা যে ভালো কিছু করার জন্য এসছে এইটা নয়। মানে 90% এটা ঠিক যে এরা কিছু একটা দু নম্বরই কিছু করার জন্যই এসছে। কিন্তু তথাপি যেহেতু কোনো মানে প্রমাণ নেই, তো কিভাবে আমরা একদম ধরে নেবো যে এরাই এরা ওই বাক্সটা বদল করার জন্যই এসছে? হতে পারে হিরোইনের পুড়িয়া বদল করতে এসছে, হতে পারে গাঁজা হাত বদল করতে এসছে, হতে পারে অস্ত্র হাত বদল করতে এসছে। কারণ এইসব জায়গায় চোরাচালান খুব বেশি পরিমাণে হয়, বর্ডার এরিয়া, বর্ডার খুব কাছে। তো শুধুমাত্র দুই জোড়া পা দিয়ে কিছু হয় না। তবুও টর্চের আলোটা হাবিলদার দত্তকে ধরতে বলে ইন্সপেক্টর রয়, আমরা ইন্সপেক্টরই বলি, ওসি বারবার বলবো না, ইন্সপেক্টরই বলছি, ইন্সপেক্টর রয় তার মোবাইল ক্যামেরাতে ফাটাফাট 3-4টে ছবি নিয়ে নেয় এবং ওই যে পাম্পশুটা যেদিকে চলে গেছে, সেই পাম্পশুর যাত্রাপথটাও একটা ভিডিও করে, আর খালি পায়ের যাত্রাপথেরও একটা ভিডিও হয়। এই সব নিয়ে টিয়ে আবার তারা জিপে উঠে বসে, জিপ চালিয়ে দেয় শিলিগুড়ির রাস্তার দিকে, যেদিক দিয়ে আমাদের সেই গাড়িটা গেছিল। যদিও শিলিগুড়ি অনেক বড় শহর, কোথায় সে গাড়ি গেছে কেউ বলতে পারে না। কারণ কিছুটা যাওয়ার পরেই বড় রাস্তা চলে আসে এবং সেখানে অনেকগুলো গাড়ি চলাচলের দাগ আপনি দেখতে পাবেন। লরির টায়ারের দাগ দেখতে পাবেন, ট্যাক্সির দাগ দেখতে পাবেন, মারুতির দাগ দেখতে পাবেন। এইখান থেকে কোনটা ওই গাড়ি এটা বোঝা মুশকিল। তো তার জন্য কি হয়, পুলিশের গাড়িটা ওই রাস্তা দিয়ে তার পুলিশ স্টেশনে চলে যায়, মানে থানাতে চলে যায়, এবং ইন্সপেক্টর রয়ের কাছে তারপর একটি ফোন আসে, সেটা তার বড় বাবুর কাছ থেকে। রয় বলছো? হ্যাঁ স্যার বলুন। কি হলো ভাই, তোমার জায়গায় তিনটে খুন হয়ে গেল, আর তুমি তার কিছুই করতে পারছো না? তোমার কি বুদ্ধিতে ছ্যাতা পড়েছে না নেতা পড়েছে? স্যার কি বলছেন আপনি স্যার? আমি চেষ্টা করছি, আমাদের দল
পুলিশ টিম পুরো লেগে আছে এটার পেছনে। মনে হয় স্যার আর 2-3 দিনের মধ্যেই কিছু একটা বার হবে। রাখো তোমার 2-3 দিন। 3-3টে খুন হয়েছে, তাও আবার একই কায়দায়। হ্যাঁ? তা সেইটা বার করতে এত টাইম লাগে? সিসি ক্যামেরা কি আছে? সিসিটিভি ক্যামেরা আছে না? সেই সিসিটিভি ক্যামেরা দেখো। স্যার সিসিটিভি ক্যামেরা রেকর্ডিং নেওয়া হয়েছে, পরীক্ষা চলছে। কোনো কিছু সাবস্টেনশিয়াল বেরোলেই আপনাকে আমরা জানাবো। আপনি স্যার টেনশন করবেন না। ঠিক আছে? এখনকার মতো রাখছি। যা হবে আপডেট দেবে। কিন্তু এইটার কেসটা তাড়াতাড়ি আমাদের সলভ করতে হবে। যা হয় আর কি, আবারও যে বড়বাবু আছে সে আমাকে ধরছে। আমি তাই তোমাকে ধরছি। ঠিক আছে? তা রয় বাবা তুমি একটু দেখো। স্যার বলছিলাম কি, আমরা তো দেখছি কিন্তু আমাদের তো কিছুই নেই। আমাদের তো কোনো মেশিনপত্র কিচ্ছু নেই। ছোটখাটো একটা জায়গা। তো যদি আমাদেরকে সাহায্য করার জন্য একটু কোনো গোয়েন্দা অফিসার, স্পেশাল অফিসারকে পাঠানো হয় তো ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, দেখছি। যদি পারা যায় তো আমি নিশ্চয়ই একজন স্পেশাল অফিসার ওখানে নিয়োগ করব। কিন্তু তুমি যতটা পারো করো, তোমার উপর আমার যথেষ্ট ভরসা আছে। ধন্যবাদ স্যার। এই বলে রয় স্যারের বড়বাবু ফোনটা কেটে দিল। তো আমরা এবার চলে যাই আমাদের সেই ৩ বন্ধুর কাছে, যে ৩ বন্ধু ও বন্ধু মানে তার তারা সব ইতিহাসের মানে কি বলবো, ইতিহাস পাগল লোকজন। যদিও একজন ইঞ্জিনিয়ার, একজন গণিতজ্ঞ, হ্যাঁ, একজন সে ঐতিহাসিক, ঠিক আছে। এই তিল মূর্তি তাদের এই ইতিহাসের প্রতি যে যে প্যাশন, সেইটা খুব রেয়ার। আজকাল বেশি একটা দেখা যায় না, কিন্তু এরা প্রচন্ডভাবে এরা মানে এই ইতিহাস নিয়ে চর্চা করতে ভালোবাসে। তো যাই হোক, সেই বন্ধুদের মধ্যেই আপনারা আগের পর্বে আমি বলেছি যে সেই বন্ধুর বাবা যে মিউজিয়ামে কাজ করে, সেই মিউজিয়াম থেকে একটি মহামূল্যবান রত্ন, যেটা আমরা বলি তুতেল খামেলের রত্ন, সেই তুতেল খামেল যে একজন ফেরাও ছিল, ইজিপশিয়ান ফেরাও ছিল, সেই তুতেল খামেলের পিরামিড থেকে সংগ্রহ করা একটা রত্ন, সেটা চুরি গেছে, খোয়া গেছে। এবং আসলে তো ওটা রত্ন নয়, ওটা একটা খেলার মানে বোর্ড গেম আর কি, যেটা পুরোটা সলিড অথবা নিরেট শোলা দিয়ে তৈরি। হ্যাঁ, সেই নিরেট শোলার তৈরি করা যে বোর্ড গেমটা, যেটা তুতেল খামেল খেলতেন, সেই বোর্ড গেমটা চুরি গেছে। এবং সেটা চুরিও গেছে খুব অদ্ভুতভাবে। একটা গরিলার মতো একটা লোক আর কি, ওইটার ওই 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 বোর্ডটার সামনে এসে একদম মানে রেয়াতে সেই কাচের বাক্স যেটা দিয়ে ওটা প্রোটেক্টেড ছিল, সেটাকে ভেঙে সেটাকে সংগ্রহ করে সবার চোখের সামনে দিয়েছে, সেটাকে নিয়ে বেরিয়ে গেছে। তো আমরা ভারতীয় পুলিশকে সবসময় গালি মারি, আমরা ইন্ডিয়ান পুলিশকে সবসময় নিন্দা করি, ওয়েস্ট বেঙ্গল পুলিশকে আমরা সবসময় নিন্দা করি, কিন্তু এখানে ব্রিটিশ পুলিশ কি করলো, এই সরি, ইজিপশিয়ান পুলিশ কি করলো? কিছুই করতে পারলো না। তো কায়রো মিউজিয়াম একেই প্রচন্ড সিকিউরিটিতে ঘেরা ঘেরা থাকে। হ্যাঁ, সেখানকার সুরক্ষা ব্যবস্থা সাংঘাতিক। যেন বসা পর্যন্ত গলতে পারে না, এরকম ধরনের সুরক্ষা ব্যবস্থা থাকে। সেই সুরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে, তোয়াক্কা না করে, এত বড় একটা গরিলার মতো দেখতে একটা লোক, না কি বস্তু কি আমি আমরা জানি না, সেই বস্তুটা এসে বোর্ড গেমটাকে চুরি করে নিয়ে চলে গেল। এটা সত্যি আশ্চর্যের ব্যাপার। তো সেখানেও যেমন হুল্লোড় পড়ে গেছে, আলোড়ন পড়ে গেছে, সেরকম এই যে আমাদের দার্জিলিংয়ের এরিয়াতে, সরি, এই দার্জিলিং এরিয়াতে যে 3টে খুন হয়ে গেছে, এইটা নিয়েও সমানভাবেই আলোড়ন পড়েছে পুলিশের উপরতলায়। কারণ এখানেও পুলিশকে গালি পাচ্ছে, কায়রোতেও পুলিশকে গালি পাচ্ছে। তো দুদিক দিয়েই পুলিশই দায়ী হচ্ছে। এবার আমাদের এই 3 বন্ধু যারা ইতিহাস পাগল, তারা বলছে যে আমরা
কারণ তাদেরই একজনের বাবা হচ্ছে ওখানকার কিউরেটর। তো তাকে সাহায্য করার জন্য তারা নিজের থেকেই এই কেসের মধ্যে, এই এই রহস্যের মধ্যে নিজেদেরকে ছুড়ে দিয়েছে। তো তাদের নাম যদি আপনারা ভুলে যান, আমি আরেকবার তাদের নাম বলছি। তাদের একজনের নাম হচ্ছে পল্লব, একজনের নাম হচ্ছে রাজু, আরেকজনের নাম হচ্ছে স্বল্প। তো এই হচ্ছে তিন বন্ধু, যাদের কথা আমরা প্রথম পর্বেও বলেছিলাম, আর এখনো বলছি, কারণ বলতে হবেই। হ্যাঁ, তাদের নিয়েই মেল গল্পটা। তো আমরা চলে যাই সেই পল্লবের কোয়ার্টারে। আপনারা এও জানেন যে এই তিন বন্ধু একই রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের তিনটে কোয়ার্টারে থাকে। তো সাধারণত এই 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 ধরনের উপদ্রব, এই ধরনের রহস্য না এলেও তারা সাধারণত সন্ধেবেলাটা এই পল্লবের ঘরেই আড্ডা মেরে কাটায়। তো তাদের আড্ডাও সেরকম, বিভিন্ন রকম ইতিহাসের রহস্য নিয়ে আলোচনা করা ইত্যাদি। তো সেই আড্ডাতে আমরা প্রবেশ করি। সেখানে যা হচ্ছে তার একটা বর্ণনা দিয়ে আজকের পর্বটা শেষ করব। কাঁসার বাটির থেকে এক মুঠো মুড়ি সঙ্গে চানাচুর মেশালো, বিট বিটুল দিয়ে তৈরি করা, এবং ওই কাসুন্দি যে আছে কাসুন্দি মেশালো, তার সাথে পেঁয়াজ, একটু আদা, হ্যাঁ, এই দিয়ে একটা মিক্সচার করে তিন বন্ধুতে মিলে প্রত্যেক সন্ধ্যাতে আড্ডা মারা হয়। তবে আজকের আড্ডাটা একটু 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 স্পেশাল রকম, একটু বিশেষ রকম, কারণ আজকের আড্ডাতে একটা সত্যিকারের রহস্য এই তিল বন্ধুর কাছে চলে এসছে। তো এই যে রহস্যটা, এই বোর্ড গেমে চুরি যাওয়াটা, এটা হয়েছে কায়রোতে। আর এই তিন মূর্তি বসে আছে ভারতবর্ষে, কলকাতাতে। তো সুতরাং, যদিও ইন্টারনেটের যুগ, অন্তর্জালের যুগ, সুতরাং এই দূরত্বটা কোনো মানে কিছুই না। আজকালকার যুগে দূরত্ব বলে কিছু হয় না। মানসিক দূরত্ব হয়তো অনেক থাকতে পারে, কিন্তু ফিজিক্যাল দূরত্ব বা সত্যিকারের যে দূরত্ব, সেটা আজকাল আর নেই। কারণ ইন্টারনেট, কারণ অন্তর্জালে থাকা সব ওয়েবসাইট এক্সেট্রা, কারোর খবর নেওয়া এখন কোনো ব্যাপারই না। কোথায় কি হচ্ছে সেটা কোনো জানাটা কোনো ব্যাপারই না। যাই হোক, তারা সেই অন্তর্জালের ভরসা নিয়েই ভালো মতো ছানবিন করেছে, করে যতটুকু বার করতে পেরেছে, সেটা হচ্ছে রাজুর মামা। উনি রাজুকে বলেছেন যে একটা শিম্পাঞ্জির মতো দেখতে একটা মানুষ এসে এই রত্নটি চুরি করেছে। আমরা এই গেমটাকে রত্নই বলবো, কারণ এটার মূল্য অনেক। ঠিক আছে, তো এটা রত্নের মতোই বা রত্নের থেকে বেশিও। তো রাজুর মামা বলছেন যে এই রত্নটা একটা শিম্পাঞ্জি এসে চুরি করেছে। ক্লাসের ওই শিলটা ভেঙে ওখান থেকে বোর্ড গেমটা নিয়ে সে এক লাফে ওর সামনে এসছে, আরেক লাফে সেখান থেকে বেরিয়ে গেছে। তারপর আর তার কোনো হদিশ পাওয়া যায়নি। তো রাজুই প্রথমে শুরু করে, কারণ রাজু তার মামার সাথে কথা বলেছে। ওদের নিজেদের মধ্যে কথা বলার পরে, সকালে ওদের নিজেদের মধ্যে কথাবার্তাটা হয়, দুপুরবেলা অফিসে থাকাকালীন রাজু তার মামার সাথে কথা বলে। এবার মামা যেটা বলেছে সেটা রাজু ওদেরকে জানায় যে কিভাবে চুরিটা হয়েছে। এবং ওখানকার পুলিশ মিউজিয়ামের ভেতরের কাউকেই সন্দেহ করছে। তাদের বক্তব্য হচ্ছে মিউজিয়ামেরই কেউ ছদ্মবেশে ওটাকে চুরি করে চলে গেছে, কারণ বাইরের থেকে একজনের পক্ষে এসে এটাকে চুরি করা সম্ভব না, কারণ তাদের সুরক্ষা ব্যবস্থার প্রতি তাদের সম্পূর্ণ বিশ্বাস আছে। তো ভালো কথা। এইবার রাজু বলছে, তবে বল কি বলবি। আজকে তো আমি আমার মামার সাথে কথা বললাম, সে তো বারবার বলছে যে পুলিশ বারবার
ভেতরের লোকেদের দিকেই আঙুল তুলছে, কিছুতেই তারা বিশ্বাস করতে রাজি না যে এটা কোনো বাইরের কেউ এসে করেছে। পল্লব সব শুনে রাজুকে বলল যে, দেখ রাজু, কথাটা একদিক দিয়ে ঠিক, কারণ কায়রো মিউজিয়াম অনেক অনেক পপুলার একটা মিউজিয়াম, অনেক নাম করা একটা মিউজিয়াম। এই মিউজিয়ামের সুরক্ষা ব্যবস্থা সত্যি খুব আহ, খুবই পরিমিত, খুবই খুবই সংরক্ষিত। এই সংরক্ষিত জায়গা, কায়রো মিউজিয়ামের মতো সংরক্ষিত জায়গা যদি কেউ ভাঙতে পারে, সে তো যে কোনো সংরক্ষিত জায়গাতে ঢুকে যাবে। তাহলে শুধু কায়রো মিউজিয়ামই কেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি ভেতরের কেউ থাকে, তার পক্ষে কিন্তু বেরোনোটাও খুব সোজা নয়। কারণ বেরোনোর সময় আবার, যেমন ঢোকার সময় সারা শরীর স্ক্যান করা হয়, সেরকম বেরোনোর সময়ও সারা শরীর স্ক্যান করা হয়। এটা মিউজিয়ামের প্রথা। তো তাহলে যখন তাকে সারা শরীর স্ক্যান করবে, তখনই তো এটা ধরা পড়ে যাবে। তাহলে কি করে এই বাক্সটা চুরি গেল ওখান থেকে? যদি কেউ চুরি করে তাহলে ওটা বের করলো কি করে? কোনো কিছুই বুঝতে পারছি না রে। সলবয় পাশ থেকে বলে উঠল, দেখ, একটা জিনিস হতে পারে, যদি তোরা কোয়ান্টাম মেকানিক্স জানিস, তাহলে তোরা এটাও জানিস যে এখন এই কিছুদিন আগে একটা এক্সপেরিমেন্টে একটা বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হয়েছে খুব কম সময়ে এবং অনেকগুলো বাধা পেরিয়ে, কিন্তু ওই বস্তুটিকে ওই জায়গা থেকে সরানো হয়নি। কোয়ান্টাম মেকানিক্সের সাহায্যে তাকে আণবিক ফর্মে বা অ্যাটমিক ফর্মে কনভার্ট করা হয়েছে। সেই অ্যাটমগুলোকে পাঠানো হয়েছে যে জায়গায় তাকে ট্রান্সফার করা হবে সেইখানে, এবং সেইখানে আবার তাকে রিকম্পাইল করা হয়েছে অ্যাটমগুলোকে, করে বস্তুটাকে সেখানে আবার প্রায় 99% অ্যাকুরেটলি পাওয়া গেছে। একটু হয়তো তার মধ্যে ক্ষত আছে, কিন্তু মেজরলি বস্তুটাকে পুরো ট্রান্সফার করা বা ট্রান্সফার করতে সক্ষম হয়েছে। এই ক্ষেত্রে যেহেতু এটা তুতেল খামেলের রত্ন, তুতেল খামেলের নিজের বোর্ড গেম, এটার দাম সাংঘাতিক। তো এত টাকা যেখানে ইনকাম করা যেতে পারে, সেখানে কোয়ান্টাম মেকানিক্সের অ্যাপ্লিকেশনও হতে পারে। কোনো এক বৈজ্ঞানিককে টাকা দিয়ে, ঘুষ দিয়ে, তাকে মোটিভেট করে এই কাজ কিন্তু অনেকেই করতে পারে। যদি খুব বড় বড় মাপের স্মাগলার হয়, তারাও করতে পারে। যদি কোনো বড় মাপের সংগ্রাহক হয়, অনেকেরই সংগ্রহ করার প্রচণ্ড নেশা। কোনো একটা দামি জিনিস সংগ্রহ করার জন্য তারা যে কোনো পর্যায়ে যেতে পারে। সেখানে টাকাটা তো কোনো ব্যাপারই না। তো এরকম ক্ষেত্রে কিন্তু প্রচুর টাকা দিয়ে বৈজ্ঞানিকদের কি বলবো, বৈজ্ঞানিকদের ফুসলিয়ে, লোভ দেখিয়ে, কোয়ান্টাম মেকানিক্স দিয়ে কিন্তু সেই বস্তুটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো যেতে পারে। এটা কিন্তু অসম্ভব নয়। সলময়ের কথাতে পল্লব বিস্মিত হলো। সলময় অজ্ঞের ছেলে, তার পক্ষে কোয়ান্টাম মেকানিক্স জানাটা খুবই স্বাভাবিক। কিন্তু সলময় যে এতটা অ্যাপ্লাইড ভাবে কোয়ান্টাম মেকানিক্সকে, এতটা ব্যবহারিকভাবে কোয়ান্টাম মেকানিক্সের সম্বন্ধে চিন্তা করছে, এইটা ভেবেই পল্লব অত্যন্ত খুশি হয়। বাকি কথোপকথনটা আমরা পরের পার্টে বা পরের খণ্ডে আমরা শুনব। আজকের খণ্ড বা আজকের পার্ট এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর এই পার্টটি যদি পছন্দ হয় আপনার, তাহলে এটাকে লাইক এবং শেয়ার করবেন। তাতেই আমরা আরও বেশি উৎসাহিত হব পরের পর খণ্ডগুলোকে বার করতে।
এই বলে আজকে আমি শেষ করছি আজকের বঙ্গগাথার গল্প তুতেল খামেলের রত্নর তৃতীয় খণ্ড। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। এখনকার মতো আসি।